সবারই নিজেকে রক্ষা করার জন্যে কিংবা অন্যকে আক্রমণ করার জন্যে ধারালো দাঁত বা অন্য কিছু আছে। সেরিনার কিছু নেই। তার একমাত্র অস্ত্র হচ্ছে তার মাথার বুদ্ধি আর টাইটেনিয়ামের এই চাকুটা। সেরিনা চাকুটা হাতে নিয়ে এগিয়ে গেল, তারপর জালটার উপর থেকে নিচে অনেকখানি কেটে দিল। কাটা অংশ দিয়ে টুনা মাছগুলো বের হতে লাগলো, আর তাদের দেখে হঠাৎ করে ডলফিন বুঝে গেল বের হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। দেখতে দেখতে সবগুলো ডলফিন বের হয়ে আসতে থাকে। তাদের বের হতে সাহায্য করার জন্য সেরিনা কাটা জালটা টেনে ধরে রেখে জায়গা করে দিল। মাছ ধরার জালটা যখন উপরে টেনে তুলেছে, তখন ডলফিনের সাথে বেশিরভাগ টুনাও বের হয়ে গেছে। জাহাজের মানুষগুলো নিচ থেকে দেখার উপায় নেই, কিন্তু সেরিনা অনুমান করতে পারল মানুষগুলো নিশ্চয়ই তাদের ফাটা জাল দেখে খুবই অবাক হয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব মুহাম্মদ জাফর ইকবাল রচিত বিখ্যাত উপন্যাস সেরিনা। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন মুহাম্মদ জাফর ইকবাল রচিত কালোজয়ী উপন্যাস সেরিনা। আজকে শুনবেন উপন্যাসটির তৃতীয় এবং অন্তিম পর্ব। এই প্রথম সেরিনার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠল। বলল, বিলকিসের হাতের নিশানা খুব ভালো। পুলিশ অফিসার বলল, যাই হোক, সিক্রেট এজেন্ট কিন্তু শেষ পর্যন্ত সেরিনার আশা ছাড়ে নাই। যখন দেখল স্কুলের মেয়েরা সেরিনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে সেরিনার শরীরে একটা ট্রাকিওশন ঢুকিয়ে দিল। শামীম জিজ্ঞেস করল, এটা কি? এটা এক ধরনের ইলেকট্রনিক ট্যাগ। নির্দিষ্ট সময় পরে পরে শরীরের ভেতর থেকে একটা ইলেকট্রনিক সিগন্যাল পাঠায়। এগুলো ক্রিমিনালদের ট্র্যাক করার জন্য তাদের শরীরে লাগিয়ে দেয়া। সাধারণ সাইজে বড় হয়, হাতে পায়ে কিংবা গলায় এমনভাবে লাগিয়ে দেয় যেন খুলতে না পারে। কিন্তু সেরিনার বেলায় তারা ব্যবহার করেছে স্টে অফ দি আর্ট ইলেকট্রনিক ট্যাগ। এতদিন শুধু সায়েন্স ফিকশনে দেখে এসেছি ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি ডিভাইস। সিরিঞ্জে তার শরীরের রক্তে ইনজেক্ট করে দিয়েছে, এখন সেটা তার শরীরের ভেতরে কোথাও আছে। 1 মিনিট পর পর একটা সিগন্যাল পাঠাচ্ছে। শামীম ফ্যাকাশে মুখে বলল, সেরিনার কোনো ক্ষতি হচ্ছে না? মহিলা পুলিশ অফিসার মাথা নাড়ল, না, কোনো ক্ষতি হচ্ছে না। সেরিনা টেরও পাচ্ছে না, তাই না? সেরিনা মাথা নেড়ে জানালো সে কিছু টের পাচ্ছে না। এই ট্রাকিওশনে একটা ন্যানো ব্যাটারি আছে। সেই ব্যাটারিতে 1 বছর সেরিনার শরীর থেকে সিগন্যাল পাঠাবে, তারপর সিগন্যাল পাঠানো বন্ধ করবে। শামীম বলল, আমরা সেরিনার শরীর থেকে এটা বের করে ফেলতে পারবো না? চেষ্টা করা যেতে পারে, কিন্তু মনে হয় না সেটা সম্ভব হবে। এমনভাবে তৈরি হয়েছে যে শরীরের ভিতরে গিয়ে কোনো এক জায়গায় আটকে যাবে। ন্যানো সাইজ, দেখারও উপায় নেই। শামীম চুপ করে রইল। তার চেহারায় একই সাথে ক্ষোভ, হতাশা আর এক ধরনের আতঙ্ক। সেরিনা নিচু গলায় বলল, আব্বু, আমার শরীরে ট্রাকিওশন কেন ঢুকিয়েছে তুমি বুঝতে পেরেছ? শামীম মাথা নাড়ল, বলল, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে আবার ধরে নিতে আসবে, তখন যেন তারা আমাকে খুঁজে বের করতে পারে, সেই জন্যে। পুলিশ অফিসার মাথা নাড়ল, বলল, ট্রাকিওশনের টেকনোলজি খুবই মডার্ন, একেবারে সরাসরি স্যাটেলাইটের সাথে যোগাযোগ। সেরিনা বলল, আমি যদি ঘরের ভিতরে থাকি তাহলেও কি সিগন্যাল যাবে? যাবে। সিগন্যাল ব্যান্ড ওইটা খুব কায়দা করে রেডি করেছে। যদি পানির নিচে থাকি? মহিলা পুলিশ অফিসার চোখ বড় বড় করে বলল, পানির নিচে? হ্যাঁ, পানির নিচ থেকে কি সিগন্যাল বের হবে? না, পানির নিচ থেকে বের হবে না। ট্রাকিওশনের ফ্রিকোয়েন্সি পানিতে খুব দ্রুত অ্যাটেনিউটেট করে। মহিলা পুলিশ অফিসার সেরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি পানির কথা কেন জিজ্ঞেস করছো?
সেরিনা মাথা নাড়ল, বলল, না, এমনি। শামীম কিছুক্ষণ একদৃষ্টে সেরিনার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা ঘুরিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের সিকিউরিটির জন্য আমি কি করতে পারি? মহিলা পুলিশ অফিসার কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। শামীম আবার জিজ্ঞেস করল, আমি কি করতে পারি? পুলিশ অফিসার মাথা তুলে বলল, আমি সেরিনার সামনে বলতে চাচ্ছিলাম না, কিন্তু সত্যিটা তারও জানা ভালো। সত্যিটা খুবই কঠিন। যদি তার শরীর থেকে ট্র্যাকিওশনটা বের করা না যায়, আমি মোটামুটি নিশ্চিত এটা বের করা যাবে না। তাহলে সেরিনাকে সিকিউরিটি দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো নেই। সিক্রেট এজেন্সির লোকগুলো আবার আসবে, এবারে আরও সতর্কভাবে আসবে, আরও শক্তি নিয়ে আসবে। পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি খুবই দুঃখিত শামীম সাহেব, খুবই দুঃখিত। শামীম উঠে দাঁড়ালো, বলল, থ্যাংক ইউ, খোলাখুলি সব কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শামীমের সাথে সাথে সেরিনাও তার চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। পুলিশ অফিসার তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি দোয়া করি তুমি যেন নিরাপদে থাকো। সেরিনা পুলিশ অফিসারের মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? ওই বিদেশি লোকটা এখন কোথায় আছে? জেলে? না সেরিনা, সে জেলে নেই। আসলে তাকে অ্যারেস্টও করা হয়নি। এই মুহূর্তে সে নিশ্চয়ই প্লেনে করে তার দেশে ফিরে যাচ্ছে। সেরিনা বলল, ও এজেন্ট? ইয়েস স্যার। তোমার নাকের হাড় কেমন করে ভেঙেছে, সাথে সামনের একটা দাঁত? আমাদের এজেন্সির একজন এজেন্টের এরকম ইনজুরি হবার কথা নয়। স্যার, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি লোকাল রিসোর্সের ওপর নির্ভর করেছিলাম, তারা ঠিকমতো ম্যানেজ করতে পারেনি। একেবারে শেষ মুহূর্তে একটা বিপর্যয় হয়ে গিয়েছিল। কি বিপর্যয়? আমি আমার রিপোর্টে সেটা ডিটেলস লিখেছি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এজেন্ট অস্বস্তির সাথে বলল, স্কুলের মেয়েরা ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল। তারা কেমন করে জড়িয়ে পড়ল এজেন্ট? সেটা একটা রহস্যের ব্যাপার। আমি সেটা এখনও ভালো করে জানি না। তুমি জানো এই গুবলেট প্রজেক্টে তুমি এজেন্সির কত টাকা নষ্ট করেছ? আই অ্যাম সরি স্যার, কিন্তু এটা ছিল একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি গ্যারান্টি দিচ্ছি পরের বার এটা হবে না। পরের বার? এই প্রজেক্টের পরের বার আছে? থাকা উচিত স্যার। আমি মেয়েটার শরীরে একটা ট্রাকিওশন ঢুকিয়ে এসেছি স্যার। সেটা নিয়মিত সিগন্যাল দিচ্ছে। আমরা মেয়েটাকে স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করছি। আমরা জানি স্যার মেয়েটার শরীর থেকে ট্রাকিওশনটা বের করার চেষ্টা করেছে, পারে নাই। আমরা মেয়েটাকে 24 ঘন্টা ট্র্যাক করছি স্যার। তুমি এখন কি করতে চাও এজেন্ট? আমি আবার চেষ্টা করতে চাই, লোকালদের ওপর নির্ভর না করে। এই মেয়েটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কত গুরুত্বপূর্ণ আমি জানি স্যার। আমি মেয়েটাকে নিয়ে আসবো স্যার। তুমি পারবে? অবশ্যই পারবো স্যার। এই প্রজেক্টটা আপনি পাশ করে দিলেই পারবো স্যার। ঠিক আছে, আমি দেখি। আমি যাব স্যার? দাঁড়াও, যাওয়ার আগে বলে যাও। কি বলবো স্যার? তোমার নাকের হাড় কেমন করে ভাঙলো সেটা এখনো বলো নাই। একটা মেয়ে ঢিল ছুঁড়ে আমার নাকের হাড়টা ভেঙে দিয়েছে। কমান্ডার শুকনো স্বরে হা হা করেও হেসে উঠল, বলল, পৃথিবীর সেরা এজেন্সির কমান্ডোর নাকের হাড় ভেঙে দিয়েছে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির ছোট একটা মেয়ে? আমাকে সুযোগ দিন স্যার, এবারে মিশন 100% সফল হবে। যাও এজেন্ট, আমি ভেবে দেখি। রেস্টুরেন্টটা খুব সাদামাটা, কিন্তু তারপরেও খুব সুন্দর। মনে হয় এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, তাই সাদামাটা হলেও এটাকে এত সুন্দর দেখায়। সেরিনা আর শামীম সামনাসামনি বসে আছে। রাতের খাবার খেয়ে যখন তারা উঠে যাবে, তখন সেরিনা শামীমের হাত ধরে বলেছে, আব্বু, আরও একটু বসো। শামীম বলল, আরও একটু বসবি? ঠিক আছে। শামীম চেয়ারে হেলান দিয়ে বলল, চা খাবি? সেরিনা মাথা নাড়ল, না আব্বু, চা খাবো না। আর কিছু খাবি? না আব্বু, আর কিছু খাবো না। তুমি আমার সামনে বসে থাকো,
আমি তোমাকে কাছ থেকে একটু ভালো করে দেখি। সেলিনার গলায় স্বরে কিছু একটা ছিল। হঠাৎ করে শামীম ভয়ানক চমকে উঠল। মুহূর্তে তার মুখ রক্তহীন হয়ে যায়। কাপা গলায় বলল, তুই বলছিস কি সেলিনা? হ্যাঁ আব্বু, ওরা এসে গেছে। তুমি পিছন দিকে তাকিও না, তাহলে সন্দেহ করবে। তোমার 2 টেবিল পিছনে একজন লোক বসেছে, বসে টেলিফোনে কথা বলছে। এই মানুষটাকে আজকে অনেকবার দেখেছি, আমাদের সাথে সাথে থাকছে। শামীম 2 হাতের ওপর তার মাথা রাখল। মনে হলো হঠাৎ করে তার শরীরের ভেতর থেকে পুরো জীবনী শক্তি বাতাসের মতো উবে গেছে। সেলিনা হাত দিয়ে শামীমকে স্পর্শ করল। নিচু গলায় বলল, আব্বু তুমি এত মন খারাপ করো না। তুমিও জানো, আমিও জানি একদিন এই দিনটা আসবে। অনেক দিন থেকে জানি, আজকে এই দিনটা এসেছে। শামীম শূন্য দৃষ্টিতে সেলিনার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হলো সেলিনা কি বলছে বুঝতে পারছে না। সেলিনা নরম গলায় বলল, আব্বু তুমি আর আমি কতদিন থেকে এই দিনটার জন্য রেডি হয়েছি মনে আছে? শামীম মাথা তুলে সেলিনার দিকে তাকিয়ে বলল, এই দিনটার জন্য কখনো রেডি হওয়া যায়? যায় আব্বু, আমি হয়েছি। তুমি আমাকে রেডি করেছ। তুমি আমাকে সমুদ্রের কাছে এই সুন্দর দ্বীপটাতে নিয়ে এসেছ। যখন ওরা আমাকে ধরতে আসবে তখন আমি সমুদ্রের মাঝে লুকিয়ে যাব। পানির নিচে ওরা আমাকে খুঁজে পাবে না। বেশি দিন নয় আব্বু, মাত্র 1 বছর। মাত্র 1 বছর? শামীম কেমন যেন হাহাকারের মতো শব্দ করল। হ্যাঁ আব্বু, 1 বছর পর ট্রাকিওশনের ব্যাটারি ফুরিয়ে যাবে, তখন আমি আবার ফিরে আসব। তখন তারা আর আমাকে ধরতে পারবে না। শামীম কিছু না বলে সেলিনার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে রক্ষা করতে পারল না। পৃথিবীর দানবেরা তার এই ছোট মেয়েটিকে তার বুকের ভেতর থেকে কেড়ে নিল। সেলিনা শামীমের দিকে একটু ঝুঁকে নিচু গলায় বলল, আব্বু তুমি আমাকে রেডি করেছ। আকাশের সব নক্ষত্র চিনিয়ে দিয়েছ, যেন আমি রাতের আকাশ দেখিয়ে দেখে সময় বলতে পারি, পৃথিবীর কোথায় আছি জানতে পারি। তুমি আমাকে পৃথিবীর সমুদ্রের স্রোত শিখিয়েছ, জাহাজের পথ শিখিয়েছ। তুমি আমাকে সমুদ্রের সব প্রাণীদের চিনিয়েছ। আব্বু বিশ্বাস করো, আমি এখন খুব আগ্রহ নিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য অপেক্ষা করছি। শামীম জানে সেলিনা এই কথাগুলো বলছে তাকে সান্ত্বনা দেবার জন্যে, কিন্তু তবুও সে কথাগুলো বিশ্বাস করতে চাইল। শামীম ফিসফিস করে বলল, আমি তোকে রক্ষা করতে পারলাম না মা, অনেক চেষ্টা করেছি মা। আমি জানি তুমি কত চেষ্টা করেছ, কিন্তু তুমি আমাকে রক্ষা করেছ আব্বু। তারা আমাকে ধরে নিতে পারবে না। আমি সমুদ্রের মাঝে লুকিয়ে যাব, আর আমাকে খুঁজে পাবে না। শামীম ফিসফিস করে বলল, তুই আমাকে ক্ষমা করে দিস মা। সেলিনা বলল, তুমি এভাবে কথা বলো না আব্বু, প্লিজ তুমি এভাবে কথা বলো না, তাহলে আমি কিন্তু কাঁদতে আরম্ভ করব। শামীম বলল, না তুই কাঁদিস না, আমার জন্যে তুমি একটুও চিন্তা করো না আব্বু। তুমি জানো আমি মাটির উপরে যতটুকু সহজে থাকতে পারি তার চাইতে অনেক সহজে পানির নিচে থাকতে পারি। একটা বিলের নিচে কত কি থাকে, আর সমুদ্রের তলায় কত কি থাকবে তুমি চিন্তা করতে পারো আব্বু? তোমার জানতে ইচ্ছে করে না? 1 বছর পর এসে আমি তোমাকে বলবো, তখন তুমি আর আমি একসাথে থাকবো। মাত্র 1 বছর আব্বু। শামীম কোনো কথা না বলে সেলিনার দিকে তাকিয়ে রইল। অ্যালেক্স তাকে বলেছিল সেলিনাকে যেন একসাথে বেশি দিন পানির নিচে থাকতে না দেয়, তাহলে ধীরে ধীরে সে ফুসফুস ব্যবহার করা ভুলে যাবে। 1 বছর যদি পানির নিচে থাকে তাহলে কি সে আবার শুকনো মাটির উপর ফিরে আসতে পারবে? শামীম জোর করে চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিল। কোনো কথা না বলে সেলিনার হাতটা শক্ত করে ধরে রাখল। সেলিনা নিচু গলায় বলল, আব্বু এইমাত্র আরেকজন মানুষ ঢুকেছে। মানুষটা আগের জনের সাথে বসেছে। আমাদের এখন উঠে যেতে হবে, আর দেরি করা যাবে না। শামীম উঠে দাঁড়িয়ে বলল, আয় যাই। দুজন যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল তখন তাদের টেবিল থেকে 2 টেবিল পিছনে বসে থাকা মানুষ দুজনও উঠে দাঁড়ালো। রেস্টুরেন্ট থেকে বের হয়েও তারা সেলিনা আর শামীমের পিছু পিছু হাঁটতে থাকে। এই দ্বীপটা নির্জন। শীতের কয়েক মাস অনেক পর্যটক এসে ভিড় করে,
তারপর হঠাৎ করে পর্যটকদের ভিড় কমে গিয়ে দ্বীপটা নির্জন হয়ে যায়। এখন দ্বীপটিতে বাইরের মানুষ বলতে গেলে কেউ নেই। বালুবেলায় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। অনেক দূরে কয়েকটা জেলে নৌকা সমুদ্রের ঢেউয়ে দোল খাচ্ছে। সূর্য ডুবে গেছে অনেক আগে, কিন্তু পূর্ণিমার ভরা চাঁদ উঠেছে আকাশে। জোছনার আলোতে চারিদিক থই থই করছে। বালুতে পা গেঁথে যাচ্ছিল, তখন সেরিনা পা থেকে স্যান্ডেল খুলে নিল। আর তার স্যান্ডেলের দরকার নেই। পায়ের তলায় বালুর অনুভূতিটা অন্যরকম। সেরিনার বুকের ভেতর অতীতের এক ধরনের স্মৃতি নিয়ে আসে, কিন্তু সেই স্মৃতিটা কবেকার সে মনে করতে পারে না। শামীম হাত দিয়ে সেরিনাকে ধরে রেখেছে। সেরিনাও তার হাত দিয়ে তার আব্বুকে ধরে রেখেছে। দুজনেই জানে একটু পর একজন আরেকজনের ছেড়ে দিতে হবে, তারপর কেউ কাউকে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কোনো কথা না বলে হেঁটে হেঁটে দুজন সমুদ্রের তীরে এসে দাঁড়ালো। জোয়ার শুরু হয়েছে। ঢেউগুলো একটু পর পর বালুবেলায় আছড়ে পড়তে শুরু করেছে। শামীম আর সেরিনা দাঁড়িয়ে গেল। বড় একটা ঢেউ এসে দুজনের পা ভিজিয়ে দিয়ে যায়। শামীম মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকায়। দূরে কয়েকটা ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে, তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। অনেক দূরে একটা চাপা গুঞ্জন, মনে হয় একটা হেলিকপ্টার। সাথে সাথে শক্তিশালী কয়েকটা ইঞ্জিনের গর্জন বাড়ছে কমছে, মনে হয় বেশ কয়েকটা স্পিড বোট এদিকে আসছে। আসুক, এখন আর কিছুতেই কিছু আসে যায় না। সেরিনা তার আব্বুকে ছেড়ে দিয়ে বলল, আব্বু আমি যাই। শামীম বলল, যাই বলতে হয় না মা, বলতে হয় আসি। সেরিনা বলল, আব্বু আমি আসি। হায় মা। শামীম সেরিনাকে ছেড়ে দিল। হঠাৎ তার বুকের ভেতরে হাহাকার হয়ে ওঠে, কিন্তু সে সেরিনাকে বুঝতে দিল না। সেরিনা শেষবার তার আব্বুকে গভীরভাবে আলিঙ্গন করে ছেড়ে দেয়। শামীম ফিসফিস করে বলল, মনে আছে তো মা, যখন সূর্য ডোবার পর কালপুরুষ নক্ষত্রটা ঠিক মাথার উপর উঠবে, তখন যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে, তখন ঠিক আমি এই জায়গায় তোর জন্য অপেক্ষা করব, চাঁদের আলোতে এখানে বসে থাকব। মনে আছে আব্বু। পিছনে হঠাৎ অনেকগুলো মানুষের পায়ের ধূপধাপ শব্দ শুনতে পায়। কিছু মানুষ ছুটে আসছে। শামীম পিছন ফিরে দেখার চেষ্টা করল না কারা আসছে, কতজন আসছে, তাতে এখন আর কিছু এসে যায় না। হেলিকপ্টারের শব্দটা এখন খুব কাছে। স্পিড বোটের গর্জন আরও বেড়ে গেছে। সেগুলো এখন আবছা দেখা যাচ্ছে, সমুদ্রের পানি কেটে তাদের দিকে ছুটে আসছে। তার মাঝে সেরিনা এক পা করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তার মাঝে কোনো ব্যস্ততা নেই। বড় একটা ঢেউ এসে সেরিনাকে আড়াল করে দিল। ঢেউটা সরে যেতেই আবার সেরিনাকে দেখা গেল। জোছনায় আলোতে সেরিনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শামীম তাকিয়ে রইল। সেরিনা আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে। আরও একটা বড় ঢেউ এলো, তারপর আর সেরিনাকে দেখা গেল না। অনেকগুলো মানুষের গলার আওয়াজ শুনতে পেল শামীম। কেউ একজন খপ করে তার ঘাড়ে ধরেছে। কোথায় কোথায় গেছে মেয়েটা? শামীম ঘাড় ধরে রাখা মানুষটার হাত ছড়িয়ে বলল, চলে গেছে। কোথায় কোথায় গেছে মেয়েটা? সমুদ্রে। কখন আসবে? আর আসবে না বলে শামীম ক্লান্ত পায়ে হাঁটতে থাকে। ঠিক তখন বিকট গর্জন করে একটা স্পিড বোট পানি থেকে প্রায় লাফিয়ে বালুবেলায় উঠে যায়। সেখান থেকে বেশ কয়েকজন মানুষ লাফিয়ে নেমে শামীমের দিকে ছুটে আসতে থাকে। একজন চিৎকার করে বলল, থামো। শামীম থামল না। মানুষটা বলল, না থামলে গুলি করে দেব। শামীম হাঁটতে হাঁটতে বলল, দাও, গুলি করে দাও। আমি চাই তোমরা কেউ একজন আমাকে গুলি করে দাও, আমার আর ভালো লাগছে না। কেউ গুলি করল না। শামীম একবারও পিছনে না তাকিয়ে হেঁটে যেতে থাকল। সেরিনা তখন সমুদ্রের গভীরে সাঁতরে যেতে থাকে। তার চোখের লোনা পানি সমুদ্রের লোনা পানির সাথে মিশে যাচ্ছিল। পুরো সমুদ্রটাই কি তার মতো দুঃখী মানুষের চোখের পানিতে তৈরি হয়েছে? একটু পর পর কিছু একটা সেরিনার পেটে ঢুস মারছে। সেরিনা আধো ঘুমে হাত দিয়ে সেটাকে সরিয়ে দিতে চেষ্টা করল, কিন্তু সেটি সরল না। সেরিনা শেষ পর্যন্ত চোখ খুলে তাকালো। প্রাণীটি টুস্কি, একটি ডলফিনের বাচ্চা।
ডলফিনের যে দলটির সাথে সেরিনা সময় কাটায় এই শিশুটি সেই দলের। সেরিনা এর নাম দিয়েছে টুস্কি। ডলফিন শিশুটা এই নামে সাড়া দেয়। সেরিনা চোখ খুলে বলল, টুস্কি, তোমার সমস্যাটা কি? পানির ভেতর সেরিনার কণ্ঠস্বর অন্যরকম শোনায়, কিন্তু তাতে টুস্কির কোনো সমস্যা হলো বলে মনে হলো না। টুস্কি একটা শীষ দেওয়ার মতো শব্দ করল, তারপর মুখ দিয়ে টিকটিক করে শব্দ করতে লাগলো। সেরিনা ডলফিনের ভাষা একটু একটু করে বুঝতে শুরু করেছে। প্রত্যেকটা ডলফিনের নিজের একটা শীষ আছে, সে শীষের শব্দ শুনে বুঝতে হয় কে কথা বলছে। টিকটিক শব্দ করে তারা কথা বলে। যখন মাছ ধরতে যায় তখন এক ধরনের শব্দ করে, যখন খেলতে যায় তখন অন্য ধরনের শব্দ। সেরিনা বলল, কেন এত ভোরে তুমি জ্বালাতন করছো? তোমার বেশিক্ষণ ঘুমাতে হয় না, তার মানে এই না যে আমাকে ঘুমাতে হবে না। টুস্কি কি বুঝলো কে জানে, তার মাঝে এক ধরনের আনন্দ আর উত্তেজনা দেখা গেল। সেটি কয়েকবার সামনে পিছনে দৌড়াদৌড়ি করে একবার উপরে উঠে নিঃশ্বাস নিয়ে আবার নিচে নেমে এলো। সেরিনাকে না নিয়ে সেটি যাবে না। সেরিনা তখন বাধ্য হয়ে পাথরের খাঁজ থেকে বের হয়ে আসে। তারপর ডলফিন শিশু টুস্কির সাথে পানিতে উপরে উঠে এলো। পানির নিচের আবছা অন্ধকার থেকে উপরে উঠে সেরিনার চোখ ধাঁধিয়ে যায়। চারদিকে যত দূর যায় সমুদ্রের নীল পানি, উপরে নীল আকাশ। একদল ডলফিন নিঃশ্বাস নেবার জন্য তাদের মাথাটা বের করে ঘুমোচ্ছে। নিজেদের ভাসিয়ে রাখার জন্য ঘুমের মাঝেই খুব ধীরে ধীরে তাদের লেজ নাড়ছে। টুস্কি সেরিনাকে ঘিরে সাঁতার দিতে দিতে ঘুরপাক খেতে লাগলো। মাঝে মাঝে পানি থেকে লাফিয়ে উপরে উঠে যেতে লাগলো। টুস্কির দাবাদাবিতে অন্য ডলফিনগুলো জেগে উঠে নড়তে শুরু করলো। সেরিনা তাদের শীষের শব্দ শুনতে পায়। ডলফিনগুলো একে অন্যের সাথে ক্লিক ক্লিক শব্দ করে কথা বলতে থাকে। একটু পরেই তারা মাছ ধরতে বের হবে। সেরিনা সবসময় তাদের সাথে যায়। যাওয়ার আগে তার একটু খাওয়া দরকার। সদ্য বাচ্চা দেয়া মা ডলফিনটার শীষের শব্দ অনুসরণ করে সে কয়েকবার শব্দ করল। তখন একটা মাঝারি ডলফিন তার দিকে এগিয়ে এসে মাথার ওপর ফুটো দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলল। সেরিনা ডলফিনটাকে চিনতে পারল, সে এটাকেই খুঁজছে। সেরিনা পানিতে ডুবে গিয়ে মা ডলফিনটার পেটের নিচে দুধের বোটা খুঁজে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে। ডলফিনটার দলটা তাকে গ্রহণ করার পর সে প্রায় নিয়মিতভাবেই ডলফিনের দুধ খায়। সুস্বাদু গাঢ় দুধ একটুখানি খেলেই তার পেট ভরে যায়। ডলফিনের দলে যোগ দেওয়ার পর এটা তার সবচেয়ে বড় লাভ হয়েছে। ডলফিনগুলো তাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। দলের সবচেয়ে বদরাগী ধরনের পুরুষ ডলফিনটাও তাকে মেনে চলে। তার কারণ আছে। এই দলটার সাথে তার পরিচয়টা হয়েছে প্রায় হঠাৎ করে। সমুদ্রে যখন প্রায় প্রথম এসেছে তখন হঠাৎ করে একদিন সে একটা জাহাজের শব্দ পেল। নিচ থেকে দেখল মাঝারি সাইজের একটা জাহাজ জাল ফেলতে ফেলতে যাচ্ছে। জাল ফেলে কেমন করে মাছ ধরে দেখার জন্যে সে পিছু পিছু গেল। জাহাজটা আস্তে আস্তে যখন জাল গুটিয়ে আনছে তখন দেখতে পেল টুনা মাছের বিশাল একটা ঝাঁক জালের ভেতর আটকা পড়েছে। মাছগুলো জালের ভেতর খলবল করছে। হঠাৎ করে দেখল জালের আশেপাশে অনেকগুলো ডলফিন ছুটোছুটি করছে, মুখ দিয়ে শীষ দেওয়ার শব্দ করছে, ক্লিক ক্লিক শব্দ করছে। দেখি বোঝা যাচ্ছিল ডলফিনগুলো কোনো একটা কারণে খুবই বিচলিত। তাদের মাঝে এক ধরনের উত্তেজনা আর ভয়। কেন ডলফিনগুলো এরকম করছে দেখার জন্যে সেরিনা আরেকটু কাছে এগিয়ে গেল। তখন ডলফিনগুলোর উৎকণ্ঠার কারণটা বুঝতে পারল। জালের ভেতরে টুনা মাছের সাথে ছোট বড় অনেকগুলো ডলফিনও আটকা পড়েছে। সেগুলো ভেতরে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে, বের হওয়ার চেষ্টা করছে। একটু পর পর জালে ধাক্কা দিচ্ছে, কিন্তু বের হতে পারছে না। মাছ ধরার জাহাজটা তখন গুটিয়ে নেওয়া জালটা আস্তে আস্তে উপরে তুলতে শুরু করে। টুনা মাছগুলো হুটোপুটি শুরু করে, সাথে সাথে ডলফিনগুলো আতঙ্কিত হয়ে লাফ দিতে শুরু করে। সেরিনা তখন আরেকটু এগিয়ে গেল। তার কোমরে টাইটেনিয়ামের একটা চাকু বেঁধে রাখা আছে। সে যখন সমুদ্রে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তখন শামীম তাকে এই চাকুটা দিয়েছে। টাইটেনিয়ামের বিশেষ ধরনের একটা চাকু, সমুদ্রের পানিতেও জং ধরে যাবে না। সমুদ্রের কত রকমের প্রাণী, সবারই নিজেকে রক্ষা করার জন্যে কিংবা অন্যকে আক্রমণ করার জন্যে ধারালো দাঁত বা অন্য কিছু আছে। সেরিনার কিছু নেই। তার একমাত্র অস্ত্র হচ্ছে তার মাথার বুদ্ধি আর টাইটেনিয়ামের এই চাকুটা।
সেরিনা চাকুটা হাতে নিয়ে এগিয়ে গেল, তারপর জালটার উপর থেকে নিচে অনেকখানি কেটে দিল। কাটা অংশ দিয়ে টুনা মাছগুলো বের হতে লাগলো, আর তাদের দেখে হঠাৎ করে ডলফিন বুঝে গেল বের হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। দেখতে দেখতে সবগুলো ডলফিন বের হয়ে আসতে থাকে। তাদের বের হতে সাহায্য করার জন্য সেরিনা কাটা জালটা টেনে ধরে রেখে জায়গা করে দিল। মাছ ধরার জালটা যখন উপরে টেনে তুলেছে তখন ডলফিনের সাথে বেশিরভাগ টুনাও বের হয়ে গেছে। জাহাজের মানুষগুলো নিচ থেকে দেখার উপায় নেই, কিন্তু সেরিনা অনুমান করতে পারল মানুষগুলো নিশ্চয়ই তাদের ফাটা জাল দেখে খুবই অবাক হয়ে আছে। ডলফিনগুলো চলে গেল না, সেরিনার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। বোঝাই যাচ্ছে তারা সেরিনাকে তাদের নিজেদের মতো করে ধন্যবাদ জানাতে চাচ্ছে। ডলফিন স্তন্যপায়ী প্রাণী, পানিতে থাকলেও তাদের উপরে উঠে নিঃশ্বাস নিতে হয়। তাদের মাথায় যথেষ্ট বুদ্ধি। আটকে পড়া ডলফিনগুলোকে সেরিনা কিভাবে ছুটিয়ে এনেছে তারা ঠিক বুঝতে পেরেছে। একটা ডলফিন খুব কাছে এসে সেরিনার মুখ স্পর্শ করল, মনে হলো তার গালে চুমু দেবার চেষ্টা করছে। পিছনে ছোট একটা ডলফিনের বাচ্চা। সেরিনা বুঝতে পারল বাচ্চাটা ভেতরে আটকা পড়েছিল, এখন ছাড়া পেয়েছে বলে মাটা সেরিনাকে তার মতো করে কৃতজ্ঞতা জানাচ্ছে। সেরিনা ডলফিনটাকে ধরে একটু আদর করে দিল এবং সেই মুহূর্ত থেকে সে এই ডলফিনের দলের একজন সদস্য হয়ে গেল। ছোট ডলফিনটা তার খুবই নাওটা হয়ে গেছে। সেরিনা তার নাম দিয়েছে টুস্কি। প্রতিদিন ভোরেই ঘুম থেকে উঠে টুস্কি তার কাছে চলে আসে। আজকেও এসেছে। কিছুক্ষণের মাঝে ডলফিনের দলটা অগ্রসর হতে শুরু করে। তারা যখন মাছ ধরতে যায় তখন একসাথে না থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে। ডলফিনগুলো পানির ভেতর দিয়ে যেভাবে সাঁতার কাটতে পারে ঠিক সেরকম লাফ দিয়ে পানি থেকে বের হয়ে আসে। ডলফিনের পাশাপাশি সাঁতার কেটে যেতে যেতে সে যদি কখনো পিছিয়ে পড়ে তখন ডলফিনগুলো তার জন্যে অপেক্ষা করে। সেরিনা কখনো কখনো একটা ডলফিনের পিঠে চেপে বসে, সেটি তাকে নিয়ে সাঁতরে যেতে থাকে। টুস্কির পাশে পাশে সাঁতরে যেতে যেতে সেরিনা টের পেল সামনে একটা মাছের ঝোঁক পেয়েছে। ডলফিনগুলো চারদিক থেকে মাছের ঝাঁকটাকে ঘিরে ফেলে, তারপর মাছের ঝাঁকটাকে ঘিরে বৃত্তাকারে ঘুরপাক খেতে থাকে। ডলফিনগুলো ধীরে ধীরে বৃত্তটাকে ছোট করে আনে। যখন বৃত্তটা মাছগুলো ধরার মতো ছোট হয়ে আসে তখন ডলফিনগুলো মাছ ধরে খেতে শুরু করে। এগুলো স্মেল্ট মাছ, বেশি বড় নয়। সেরিনা ডলফিনের মতো মাছ খেতে শিখে গেছে। ডলফিনগুলো সরাসরি মুখে দিয়ে খাচ্ছে। সেরিনা মাঝে মাঝে ডলফিনের মতো চেষ্টা করে দেখেছে, খুব সুবিধে করতে পারে না। তাকে সবসময় হাত দিয়ে ধরে নিতে হয়। গোটা তিনেক স্মেল্ট খেয়েই তার পেট ভরে গেল। সে যেভাবে কাঁচা মাছ ধরে খাচ্ছে তার আব্বু দেখলে নিশ্চয়ই খুব অবাক হয়ে যেত। সমুদ্রে আসার পর এটাই সে প্রথম শিখেছে। প্রথম প্রথম গন্ধে নাড়ি উল্টে যেত, আজকাল বেশ অভ্যাস হয়ে গেছে। চিংড়ি, কাঁকড়া আর ওয়েস্টার তার প্রিয় খাবার। ডলফিন স্কুইড খেতে পছন্দ করে, সেও তাদের মতো স্কুইড খাওয়া শিখে গেছে। কাঁচা মাছ খুবই বিচিত্র খাবার হতে পারে না। জাপানিরা সুশি খায়। সুশি তো কাঁচা মাছ ছাড়া আর কিছু নয়। প্রথম প্রথম তার খাওয়াটা ছিল বেঁচে থাকার জন্যে। আজকাল খুব খিদে লাগে, তখন খাওয়াটা সে রীতিমতো উপভোগ করতে শুরু করেছে। মাছের ঝাঁক থেকে মাছ খেয়ে ডলফিনের দলটা সমুদ্রের পানিতে ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ একসময় একটা ডলফিন শীষের মতো শব্দ করে সবাইকে সতর্ক করে দেয়। ঠিক কী জন্যে সতর্ক করেছে সেরিনা বুঝতে পারল না। সে আশেপাশে তাকালে তখন দেখল দূর থেকে একটা হাঙ্গর মাছ আসছে। এই প্রাণীটাকে সেরিনা আসলেই ভয় পায়। সে নিঃশব্দে পানিতে ভেসে থাকলো। কখন এটি কাকে আক্রমণ করে বসবে ঠিক নেই। এর মুখটা দেখেই আতঙ্ক হয়। সেটা কেমন জানি হিংস্র, ধারালো দাঁত দিয়ে মুহূর্তের মাঝে যে কোনো কিছু দুটুকরো করে ফেলতে পারে। আগেও তার মাঝে মাঝে হাঙ্গর মাছের সাথে দেখা হয়েছে। প্রতিবারই সে নিঃশব্দে ভেসে থেকেছে। হাঙ্গর মাছটি যখন পাশ দিয়ে যায় সাঁতরে চলে গেছে। চুপচাপ থাকলে মনে হয় হাঙ্গর মাছ সেটাকে ভালো দেখতে পায় না। সেরিনা সাবধানে তার চাকুটা ধরে রাখল। সত্যি সত্যি তাকে আক্রমণ করলে এমনি এমনি সে ছেড়ে দেবে না। হাঙ্গরটা তাকে আক্রমণ করল না, ডলফিনগুলোকেও ধরার চেষ্টা করল না। লেজটা ডানে বায়ে নাড়তে নাড়তে আরও গভীর পানির দিকে নেমে গেল। হাঙ্গরটা চলে যাবার পর ডলফিনগুলো আবার খেলতে শুরু করে। সমুদ্রে থাকা শুরু না করলে সে কোনোদিন জানতে পারত না
ডলফিন এত হাসি খুশি প্রাণী, মাঝে মাঝে মনে হয় এদের বুঝি মানুষের মতোই বুদ্ধি। সে যদি একবার তার আব্বুকে এনে এই ডলফিনদের সাথে পরিচয় করিয়ে দিতে পারত তাহলে কি মজাই না হতো। সে বলতো, আব্বু, এই হচ্ছে টুস্কি। টুস্কি একটা ছোট লাফ দিত আর আব্বু বলতো, কি খবর টুস্কি? তখন সে টুস্কির মাকে দেখিয়ে বলতো, আব্বু, এই হচ্ছে টুস্কির মা, আমি এর দুধ খাই। আব্বু বলতো, আমার মেয়েকে দেখে শুনে রাখার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ টুস্কির মা। সেরিনা একটা নিঃশ্বাস ফেলে। মাঝে মাঝে তার খুব আব্বুর কথা মনে হয়। সেরিনা প্রথম যেদিন তিমি মাছ দেখেছিল সেই দিনটার কথা সে ভুলতে পারবে না। ডলফিন যেরকম হাসি খুশি বাচ্চাদের মতো, তিমি মাছ ঠিক সেরকম গম্ভীর বয়স্ক মানুষের মতো। প্রথমবার যখন একটা তিমি মাছ দেখেছিল সে অবাক হয়ে সেটার দিকে তাকিয়েছিল। একেবারে ট্রেনের মতো বিশাল একটা তিমি ধীরে ধীরে যাচ্ছে। তিমি মাছটার একটা বাচ্চা, সেটাও বড় একটা বাসের মতো বড়, তার মায়ের পিছু পিছু যাচ্ছে। বিশাল একটা লেজ ধীরে ধীরে উপরে উঠে আর নিচে নামে। তিমি মাছও স্তন্যপায়ী প্রাণী, এটাকেও নিঃশ্বাস নিতে হয়। মাঝে মাঝে মাথাটা পানির ওপর তুলে নিঃশ্বাস নেয়, তারপর মাথার যে ফুটোটা আছে সেটা দিয়ে বাতাসটা বের করে দেয়। সেরিনা তিমি মাছটার পিছু পিছু অনেক দূর গিয়েছিল। তিমি মাছ এত বড় যে সেটাকে কেউ আক্রমণ করবে তার সাহস নেই। তিমি মাছ নিজেও সেটা খুব ভালো করে জানে, তাই সেটা যখন পানির নিচে দিয়ে যায় তখন ডানে বামে কোনো দিকে তাকায় না। সেরিনা জানত না তিমি মাছ গান গাওয়ার মতো করে ডাকতে পারে। অনেক দূর থেকে যখন কান্নার মতো শব্দ করে তিমি মাছ ডাকতে থাকে, সেটা শুনে কেমন জানি মন খারাপ হয়ে যায়। এত বড় তিমি মাছ, কিন্তু সেরিনা কখনো তিমি মাছটাকে কিছু খেতে দেখেনি। মনে হয় পানির শ্যাওলা, প্লাঙ্কটন এগুলোই খেয়ে থাকে। ডলফিনের মতো মাংসাশী নয়, নিরামিষাশী। ডলফিনের সাথে সেরিনার যেরকম একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তিমি মাছদের সাথে সেরকম বন্ধুত্ব না হলেও এক ধরনের পরিচয় হয়েছে। তিমি মাছের কৌতূহলী বাচ্চাটা সেরিনাকে দেখলেই তার দিকে এগিয়ে আসে, তাকে উল্টে পাল্টে দেখে। মা তিমি মাছটা তখন চোখের কোণ দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু একদিন তিমি মাছদের সাথে তার এক ধরনের ঘনিষ্ঠতা হলো। ঘটনাটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। কয়েকদিন থেকেই সেরিনা একটা জাহাজের শব্দ শুনছিল। জাহাজের প্রোপেলারে শব্দ বাড়ে আবার কমে। মনে হয় জাহাজটা কোনো কাজে এদিকে এসে ঘোরাঘুরি করছে। তিমি মাছের একটা বড় দলও এদিকে ঘোরাঘুরি করছে। দেখে মনে হয় এগুলো অন্য একটা কোনো এলাকা থেকে এদিকে এসেছে। শীতের সময় যেরকম এক এলাকার পাখি অন্য এলাকায় চলে আসে, অনেকটা সেরকম। জাহাজটা যে তিমি মাছ ধরার জন্য এসেছে সেটা সেরিনা মোটেও অনুমান করতে পারেনি। ব্যাপারটা সেরিনা বুঝতে পারল যখন একদিন সে দেখল জাহাজের উপর থেকে একটা হারপুন দিয়ে বিশাল একটা তিমি মাছকে গেঁথে ফেলা হলো। তিমি মাছটা যন্ত্রণায় ছটফট করতে করতে তার বিশাল শরীরটা নিয়ে পানির ভিতর দিয়ে ছুটতে থাকে আর জাহাজের উপর দিয়ে হারপুনের দড়ি ছাড়তে থাকে। হারপুনটা তিমি মাছের শরীরে এমনভাবে গেঁথে গেছে যে সেটা আর খুলে আসার উপায় নেই। হারপুনের দড়িতে বাধা থেকে তিমি মাছটা পানি তোলপাড় করে ছটফট করতে থাকে। রক্তে পানিটা টকটকায় লাল হয়ে যায়। তিমি মাছটা নিঃশ্বাস নেওয়ার জন্য একবার উপরে উঠে আবার ডুবে যায়, পানির নিচে ছটফট করতে থাকে। তিমি মাছটা যখন শেষ পর্যন্ত দুর্বল হয়ে নির্জীব হয়ে যায় তখন হারপুনের দড়ি টেনে টেনে তিমি মাছটাকে বিশাল জাহাজের কাছে নিয়ে আসে। তারপর সেটাকে তখন ক্রেন দিয়ে টেনে জাহাজের উপরে তুলে ফেলে। রক্তের গন্ধ পেয়ে একটু পরেই অনেকগুলো হাঙ্গর মাছ চলে এসে ঘোরাঘুরি করতে থাকে। সেরিনা তখন তাড়াতাড়ি সরে গেল। এই জাহাজটা এই এলাকায় রয়ে গেছে। তিমি মাছগুলো এদিক দিয়ে যাচ্ছে আর জাহাজ থেকে একটার পর একটা তিমি মাছ মেরে যাচ্ছে। সেরিনা একদিন খুব সাবধানে পানি থেকে মাথা বের করে দূর থেকে জাহাজটা দেখল। সেরিনার ঠিক সামনে হারপুন ছোড়ার কামানটা বসানো আছে। সেখান থেকে একজন মানুষ একটা তিমি মাছের দিকে তাক করে হারপুন ছুঁড়ে তীব্র গতিতে হারপুনটা ছুটে গিয়ে তিমি মাছটাকে গেঁথে ফেলে। বিশাল একটা নিরীহ তিমি মাছ যন্ত্রণায় ছটফট করে পানিকে তোলপাল করে ছুটতে থাকে, কিন্তু রক্ষা পায় না। সমুদ্রের পানি রক্তে লাল হয়ে যায় আর খুব ধীরে ধীরে নির্জীব হয়ে যাওয়া তিমি মাছটাকে
ধীরে ধীরে জাহাজের কাছে টেনে আনে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! দেখে সেরিনার ভেতরে অন্ধ রাগ পাক খেয়ে উঠতে থাকে। একদিন সে খুব সাহসের মতো একটা কাজ করে ফেলল। জাহাজ থেকে হারপুন ছুঁড়ে যখন মাঝারি একটা তিমি মাছকে গেঁথে ফেলেছে, মাছটা যন্ত্রণায় ছটফট করছে, তখন তার ভেতর সে তিমি মাছটার কাছে গিয়ে তার ধারালো চাকুটা দিয়ে হারপুনের দড়িটা কেটে দিল। শক্ত নাইলনের দড়ি, সেটা কাটা মোটেও সহজ ছিল না, কিন্তু তারপরেও কিভাবে জানি শেষ পর্যন্ত দড়িটা কেটে ফেলতে পারল। সাথে সাথে হারপুন গাঁথা তিমি মাছটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছুটে পালিয়ে গেল। জাহাজের তিমি শিকারীরা খুব অবাক হয়ে দড়িটা গুটিয়ে আনে। অবাক হয়ে লক্ষ্য করে নাইলনের দড়িটা নিখুঁতভাবে কেটে দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব তারা কেউ বুঝতে পারল না। ঘণ্টাখানেক পর দ্বিতীয় বিস্ময়কর ঘটনাটি ঘটল। সেরিনা অবাক হয়ে দেখল হারপুন গাঁথা তিমি মাছটা তার কাছে এসে তার মুখ দিয়ে ঠেলে তাকে হারপুনটার কাছে পাঠাচ্ছে। তাদের নিজেদের ভাষায় প্রায় কান্নার মতো এক ধরনের শব্দ করছে। আরও কয়েকটা তিমি মাছ তাকে ঘিরে ঘুরছে। ইঙ্গিতটা খুব স্পষ্ট, সেরিনাকে হারপুনটা খুলে দিতে হবে। সেরিনা জীবনেও একটা হারপুন নিজের চোখে দেখেনি। যখন একটা তিমি মাছের শরীরে একটা হারপুন গেঁথে চায়, তখন সেটাকে আদৌ টেনে বের করা সম্ভব কিনা সে জানে না। কিন্তু যখন পাহাড়ের মতো 3-4টা তিমি মাছ সেরিনার মতন ছোট একটা মানুষকে ঘিরে মুখ দিয়ে ঠেলে হারপুনটা খুলে দেওয়ার জন্য ঠেলে দিতে থাকে, তখন তার আর কিছু করার থাকে না। তার এই ছোট ছোট জীবনে এর মাঝে এত কিছু করেছে, তার সাথে না হয় আরও একটা ঘটনা যুক্ত হোক। সে তার কোমর থেকে টাইটেনিয়ামের ধারালো ছুরিটা নিয়ে কাজে লেগে যায়। সত্যি সত্যি সেরিনা হারপুনটা খুলে আনতে পারবে, নিজেও বিশ্বাস করেনি, কিন্তু শেষ পর্যন্ত সেটা সে করতে পারল। তিমি মাছের শরীরে অনেক চর্বি। সেই চর্বি কেটে ভেতরে গিয়ে সেরিনা হারপুনের ধারালো ফলাগুলো ছুটিয়ে সাবধানে বের করে আনে। পুরো পানিটা রক্তে লাল হয়েছিল বলে তার দেখতে অসুবিধা হচ্ছিল। মাঝে মাঝেই হাত দিয়ে স্পর্শ করে অনুমান করতে হয়েছিল হারপুনের ফলাটা কোন দিকে। পুরো সময়টা তিমি মাছটা যন্ত্রণায় ছটফট করছিল। অন্য তিমি মাছগুলো তার আশেপাশে থেকে তাকে শান্ত করে রেখেছে। শেষ পর্যন্ত যখন হারপুনটা খুলে আনতে পেরেছে, তখন তিমি মাছগুলো এক ধরনের আনন্দের শব্দ করল। যে তিমি মাছটার শরীরে হারপুন গেঁথেছিল সেটি ঘুরে এসে খুব কাছে থেকে সেরিনাকে দেখল। তার চোখটা এত জীবন্ত যে সেরিনা কোনো এক ধরনের শিহরণ অনুভব করে। তারপর তার মুখ দিয়ে সেটি সেরিনাকে স্পর্শ করল, তার কৃতজ্ঞতা প্রকাশ করার একটা পদ্ধতি। তিমি মাছেরা নিশ্চয়ই নিজেদের ভেতরে কথা বলতে পারে, কারণ এই ঘটনার পর সেরিনা আবিষ্কার করল বিশাল বিশাল তিমি মাছ তাকে দেখলেই থেমে যেতে থাকে, মাথা ঘুরিয়ে তার কাছে এসে মুখ দিয়ে তাকে স্পর্শ করছে। ফ্লিপারটি তার শরীরের ওপর বুলিয়ে নিচ্ছে, মুখ দিয়ে নরম কোমল এক ধরনের শব্দ করছে। নিশ্চয়ই তিমি মাছেরা নিজেদের ভেতর সেরিনাকে নিয়ে কথা বলতে শুরু করেছে। একজন অন্যজনকে জানিয়ে দিচ্ছে মানুষের মতো দেখতে ছোট একটা প্রাণী তিমি মাছের বন্ধু। সে মানুষটি তাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তাই তিমি মাছগুলো তাকে দেখলে একটু থেমে গিয়ে তার সাথে একটু ভাব বিনিময় করে যায়। কয়েকদিন পর আরও বড় একটা জাহাজ এলো তিমি মাছ ধরার জন্যে। একটা দুটো তিমি মাছকে মেরেও ফেলল। এরা শুধু যে হারপুন দিয়ে গেঁথে ফেলে তা না, তারপর শক্তিশালী রাইফেল দিয়ে গুলি করে তিমি মাছগুলোকে দ্রুত মেরে ফেলে। সেরিনা চেষ্টা করেও কোনো তিমি মাছ রক্ষা করতে পারল না। রাতে জাহাজটা নোঙর করেছে, তখন সেরিনা ঘুরে ঘুরে জাহাজটাকে খুব ভালো করে দেখল। সারাদিন কাজ শেষ করে তিমি শিকারীরা ঘুমানোর আগে স্ফূর্তি করছে। তাদের হইহল্লা অনেক দূর থেকে শোনা যায়। জাহাজের গলুইয়ে লাগানো হারপুন ছোড়ার কামানটা দেখা যাচ্ছে। কোনোভাবে যদি এটাকে নষ্ট করে দেয়া যেত, তাহলে এরা আর তিমি মাছ মারতে পারত না। হারপুন ছোড়ার কামানটা দেখতে দেখতে অনেকটা সেরিনার মাথায় একটা বুদ্ধি উকি দিয়ে গেল। তিমি মাছদের ব্যবহার করে সে কি এই কামানটা উপড়ে ফেলতে পারে না? সেরিনা পানি থেকে মাথা বের করে কামানটাকে আরও ভালো করে দেখার চেষ্টা করল। নিচ থেকে ঠিক করে দেখা যাচ্ছিল না, তাই সে রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একসময় তিমি শিকারীদের হল্লা থেমে গেল। সেরিনা বুঝতে পারল সবাই এখন ঘুমিয়ে গেছে। সে তখন খুব সাবধানে জাহাজের গলুই বেয়ে উপরে উঠে আসে। সাবধানে রেলিং টপকে
জাহাজের পাটাতনে নেমে এলো। তারপর কয়েক মুহূর্ত নিঃশব্দে অপেক্ষা করল। যখন দেখল কেউ নেই, তখন সে পা টিপে টিপে হারপন ছোড়ার কামানটার কাছে এগিয়ে যায়। বড় বড় স্ক্রু দিয়ে কামানটা পাটাতনের সাথে লাগানো আছে। ভিতর থেকে কয়েক ফুট উপরে উঠে এসেছে। সেখানে একটা ধাতব সিলিন্ডার, হারপুনটা এর ভেতরে ঢোকানো থাকে। হারপুনের সাথে দড়ি লাগানো। দড়িটা কামানের পিছনে সাবধানে বৃত্তাকারে পেঁচিয়ে রাখা আছে। হারপুনটা যখন ছুটে যায়, এই দড়িগুলো পাক খুলতে খুলতে যেতে থাকে। পুরো কামানটা উপড়ে নেওয়া হয়তো সম্ভব হবে না। নাইলনের দড়ি যত শক্তই হোক এক সময় ছিঁড়ে যাবে, কিন্তু হারপন ছোড়ার ব্যারেলটা মনে হয় বাঁকা করে দেওয়া যেতে পারে, তাহলেই এটা অচল হয়ে যাবে। সেরিনা তখন সময় নষ্ট না করে কাজে লেগে গেল। হারপুনের দড়ি দিয়েই হারপন ছোড়ার ব্যারেলটা ভালো করে বেঁধে দিল। বাড়তি দড়ি দিয়ে সে কামানটাকেও বেঁধে ফেলল। শুধু একটা দড়ি ছিঁড়ে যেতে পারে বলে সে কয়েক প্রস্থ দড়ি ব্যবহার করে। তারপর দড়ির মাথাগুলো পানিতে ফেলে দিল। তার আপাতত কাজ শেষ। এখন একটা তিমি মাছকে রাজি করাতে হবে এই দড়িটা ধরে টেনে দিতে। তিমি মাছেরা আনন্দের সাথে রাজি হবে, কিন্তু বিষয়টা বোঝানোই হবে বড় চ্যালেঞ্জ। জাহাজের গলই থেকে নেমে যাবার আগে সে জাহাজটা একটু ঘুরে দেখতে গিয়ে রাইফেলগুলো আবিষ্কার করলো। একটা স্ট্যান্ডের মাঝে সুন্দর সাজানো আছে। সেরিনা রাইফেলগুলো নিয়ে একটা একটা করে সবগুলো সমুদ্রের পানিতে ফেলে দিল। তারপর জাহাজ থেকে নেমে পানিতে ডুবে গেল। পানিতে নেমে সে একটা তিমি মাছ খুঁজতে থাকে। তিমি মাছগুলো এই পথ দিয়ে যায়, সেজন্যই তিমি শিকারীগুলো এখানে আস্তানা গেড়েছে। তাই কিছুক্ষণেই সে একটা তিমি মাছের দলকে পেয়ে গেল। পানির নিচে অন্ধকার, তার মাঝেই বিশাল একটা তিমি মাছ তাকে দেখে চিনতে পেরে তার কাছে এগিয়ে আসে। তাকে মুখ দিয়ে স্পর্শ করে, ফ্লিপার দিয়ে তার শরীর বুলিয়ে দেয়। সেরিনা তখন তিমির মাছটার একটা ফ্লিপার ধরে তাকে টানতে থাকে। প্রথমে তিমি মাছটা ঠিক বুঝতে পারছিল না সেরিনা কি চাইছে। একটু পরে মনে হলো বুঝতে পারল। তখন সেরিনার সাথে সাথে সেটি জাহাজের কাছে যেতে থাকে। জাহাজের কাছে যাওয়ার পর সেরিনা হারপুনের দড়িটা তিমি মাছের মাথার উপর দিয়ে গলিয়ে দিয়ে আবার তার ফ্লিপারটা ধরে টানতে থাকে। তিমি মাছটা বুঝতে পারল তাকে এই দড়িটা ধরে একটা হ্যাচকার টান দিতে হবে, এবং সত্যি সত্যি হ্যাচকার টান দিল। দড়ির টানে হারপুন ছোড়ার পুরো কামানটি উপরে এসে জাহাজের রেলিংয়ে আটকে গেল। দ্বিতীয়বার হ্যাচকা টান দিতেই কামানটির ধাতব সিলিন্ডার প্রচণ্ড চাপে বাঁকা হয়ে যায়। সাথে সাথে ভেতরে রাখা বিস্ফোরকটা শব্দ করে বিস্ফোরিত হয়ে গেল। সেরিনা তখন দড়িটা তিমি মাছের মাথা থেকে খুলে নেয়। তারপর তিমি মাছের বিশাল দেহটাকে একবার আলিঙ্গন করে তাকে বিদায় দিয়ে দেয়। তিমি মাছটা জাহাজের চারপাশে একবার পাক খেয়ে তার গন্তব্যের দিকে যেতে থাকে। সেরিনা জাহাজের কাছে এসে উপরে কি হচ্ছে বোঝার চেষ্টা করল। বিস্ফোরণের শব্দে জাহাজের অনেকের ঘুম ভেঙে গেছে। তারা জাহাজের গলইয়ে ছুটে এসেছে। হারপুন ছোড়ার পুরো কামানটা উপরে গিয়ে জাহাজের রেলিংয়ে পড়ে থাকতে দেখে মানুষগুলো হতবুদ্ধি হয়ে গেল। এরকম একটা ব্যাপার কেমন করে ঘটতে পারে তারা কোনোভাবে তার ব্যাখ্যা খুঁজে পেল না। পরদিন জাহাজটা এই এলাকা ছেড়ে চলে গেল। আকাশের দিকে মুখ করে সমুদ্রের পানিতে শুয়ে আছে সেরিনা। রাতের আকাশের নক্ষত্রগুলো স্ফটিকের মতো জ্বলজ্বল করছে। পূর্ব আকাশে কালপুরুষ নক্ষত্রমালা উঠেছে। শামীম বলেছিল যখন সূর্য ডোবার পর কালপুরুষ ঠিক মাথার উপর থাকবে, তখন পূর্ণিমার রাতে সে বালুবেলায় তার জন্যে অপেক্ষা করবে। আকাশে কালপুরুষ নক্ষত্র উঠেছে, আর কিছুদিনের ভেতর সূর্যাস্তের সময় কালপুরুষ নক্ষত্রটি ঠিক মাথার উপর থাকবে। সেরিনার সময় এসেছে তার আব্বুর কাছে ফিরে যাবার। সে তাই ফিরে যেতে শুরু করেছে। সেরিনার বুকের ভেতর একটা চাপা বেদনা, গভীর এক ধরনের বিষণ্ণতা। সত্যি কি সে তার আব্বুকে দেখতে পাবে? শামীম আকাশের দিকে তাকালো। প্রতি রাতই সে আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশের নক্ষত্রগুলো দেখে। কালপুরুষ নক্ষত্রটি একটু একটু করে মাঝ আকাশের দিকে এগিয়ে আসছে। তার মেয়েটি যদি বেঁচে থাকে তাহলে সূর্যাস্তের সময় কালপুরুষ নক্ষত্রটি ঠিক মাথার উপর থাকবে। তখন ভরা জোছনার রাতে তার মেয়েটি সমুদ্র থেকে উঠে আসবে। শামীম সেরিনাকে বলে রেখেছিল, তার মেয়েটি কি মনে রেখেছে তার কথা? মেয়েটি কি সত্যি সত্যি আসতে পারবে?
শামীম বালুবেলায় বসে মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই মাত্র সূর্য ডুবেছে। পশ্চিম আকাশে এখনো সূর্যের লাল আভা। আকাশে নক্ষত্রগুলো একটু একটু করে বের হতে শুরু করেছে। কালপুরুষ নক্ষত্রগুলো ঠিক মাথার উপর জ্বলজ্বল করছে। আজ পূর্ণিমা। এখনই পূর্ব আকাশের ভরা চাঁদ উঠবে। একটু পরে চাঁদের আলোতে চারদিক থই থই করতে থাকবে। শামীম বালুবেলায় শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনে। একটির পর একটি ঢেউ এসে বালুবেলাকে আঘাত করছে। এখন ভাটার সময়। খুব ধীরে ধীরে সমুদ্রের পানি সরে যেতে শুরু করেছে। একজন দুজন মানুষ বালুবেলায় এখনও ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। একটু পর তারা কেউ থাকবে না। এই বালুবেলাটি তখন নির্জন হয়ে যাবে। তার মাঝে শামীম একাকী বসে থাকবে। বেশ কিছুদিন থেকেই সে এভাবে একাকী বসে থাকে। তার মেয়েটি যদি আগেই চলে আসে, এসে দেখে কেউ নেই, তখন একা একা এই মেয়েটি কি করবে? তাই শামীম প্রতি রাতে এই বালুবেলায় আসে, একা একা ঘুরে বেড়ায়। বালুবেলায় শুয়ে থাকতে থাকতে কখন তার চোখে ঘুম নেমে আসে, গুটিসুটি হয়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে চারদিকে তাকায়। তার মেয়েকে সে খোঁজে। যদি তার ঘুমের মাঝে মেয়েটি সমুদ্র থেকে উঠে এসে থাকে, একা একা তাকে খুঁজে বেড়ায়। শামীম আজকেও বালুবেলায় বসে আছে। আকাশে ভরা চাঁদ। চাঁদটা যখন আরও একটু উপরে উঠবে, তখন জোছনার আলোতে চারিদিক থই থই করবে। সেই আলোতে বহু দূর দেখা যাবে। তার মেয়েটি যদি সমুদ্রের পানি থেকে উঠে আসে, তাহলে সে তাকে দেখতে পাবে। প্রথম যখন তাকে দেখবে, তখন তার কেমন লাগবে? শামীম সেটা চিন্তা করেও বুঝতে পারে না। আব্বু, তুমি আমাকে যেরকম বলেছিলে যে ঠিক সূর্য ডুবে যাওয়ার পর যখন আকাশের নক্ষত্রগুলি মিটিমিটি জ্বলতে শুরু করে, তখন যখন কালপুরুষ নক্ষত্রটি ঠিক মাথার উপর থাকে, তখন যেন আমি ফিরে আসি। তুমি বলেছিলে ঠিক যখন ভরা চাঁদ আকাশে উঠে চারদিকে আলো করে দিবে, তখন তুমি আমার জন্য বালুবেলায় অপেক্ষা করবে। আব্বু, আজ সন্ধ্যাবেলা কালপুরুষ ঠিক মাথার উপর ছিল। আব্বু, আজ আকাশে ভরা চাঁদ, চারিদিকে জোছনার আলোতে থই থই করছে। আব্বু, আমি আজকে ফিরে এসেছি। কখনো সমুদ্রের স্রোতে ভেসে এসেছি, কখনো ডলফিনের পিঠে করে এসেছি, কখনো তিমি মাছের ঝাঁকের সাথে এসেছি, তাদের পিঠে শুয়ে এসেছি, কখনো কখনো বিশাল কোনো একটা ট্যাঙ্কের নিচে কোনো খুপড়িতে শুয়ে শুয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে নক্ষত্র দেখে কিভাবে পথ চিনতে হয় শিখিয়েছ, আমি ঠিক সেভাবে পথ চিনে ফিরেছি। আব্বু, আমি কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে আসিনি। আব্বু, আমি কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে আসিনি। আমি দূর থেকে তোমাকে শুধু এক নজর দেখতে এসেছি। মনে আছে, তুমি আমাকে বলেছিলে আমি যেন শুধু আমার শরীরের ত্বক দিয়ে অক্সিজেন না নেই, আমি যেন প্রতিদিন বুক ভরে ফুসফুস দিয়ে অক্সিজেন নেই। আব্বু, আমি সেটা করতে পারিনি। কিভাবে পারবো? আমার চারদিকে শুধু পানি আর পানি। আমি পানির মাঝে থাকি, পানির মাঝে ঘুমাই। বেঁচে থাকার জন্যে আমার পানির মাঝে থাকতে হয়। আমি বুক ভরে ফুসফুস দিয়ে শ্বাস নেবার জন্যে দিনের পর দিন, রাতের পর রাত কোনো শুকনো জায়গা পাইনি আব্বু। অ্যালেক্স চাচা যেরকম বলেছিল, যদি আমি ফুসফুস ব্যবহার না করি, তাহলে ধীরে ধীরে আমার ফুসফুসটা অকেজ হয়ে যাবে। আমি আব্বু ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিতে পারবো না। ঠিক তাই ঘটেছে আব্বু, আমি আমার ফুসফুস দিয়ে শ্বাস নিতে পারি না। আমি যখন শুকনোতে উঠি, যখন আমার শরীর শুকিয়ে যায়, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি আর মানুষ নই আব্বু, আমি এখন একটা মাছের মতন। আমাকে দেখে তোমার কোনো আনন্দ হবে না আব্বু, আমাকে দেখে তোমার শুধু কষ্ট হবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না আব্বু। শুধু যে আমার ফুসফুস অকেজ হয়ে গেছে তা নয় আব্বু, আমার ত্বকের রক্তনালী পানি থেকে অক্সিজেন নেয়। খুব ধীরে ধীরে আমার ত্বকের রক্তনালীগুলো স্পষ্ট হয়ে উঠেছে। আমার শরীরের চামড়াটা এখন অন্যরকম, টকটকে লাল রক্তনালী দিয়ে ঢাকা। দেখে তোমার মনে হবে কেউ বুঝি আমার শরীরকে ফালা ফালা করে কেটে রেখেছে। তুমি দেখলে ভয় পাবে আব্বু, খুব ভয় পাবে। আমার চোখ এখন টকটকে লাল, দেখে মানুষের চোখ মনে হয় না, মনে হয় কোনো অশরীরী প্রাণী। আমি তোমাকে ভয় দেখাতে চাই না আব্বু, আমি চাই তোমার স্মৃতিতে যে ছোট মানব শিশু সেরিনার ছবিটি আছে সেটাই থাকুক,
এই পাল্টে যাওয়া অন্যরকম সেলিনাকে তুমি নাইবা দেখলে? আব্বু, শুধু তাই নয়, আমি কতদিন কথা বলি না পানির নিচে ডলফিনের সাথে, তিমি মাছের সাথে, কখনো কখনো অক্টোপাস আর স্কুইডের সাথে কথা বলতে বলতে আমার গলার স্বর অন্যরকম হয়ে গেছে। আমি এখন স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারি না। আমার মুখ থেকে এখন কথা বের হয় না আব্বু, বিচিত্র এক ধরনের শব্দ বের হয়। সেই শব্দ শুনে তুমি চমকে উঠবে। তুমি আতঙ্কিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আমি তোমাকে আতঙ্কিত করতে চাই না আব্বু। মনে আছে আমি তোমার গলা জড়িয়ে কত কথা বলতাম? আমি তোমাকে ছড়া শোনাতাম, আমি তোমাকে গান শোনাতাম। তুমি খুশি করার জন্য বলতে আমার গলাটি খুব মিষ্টি। আমার সেই মিষ্টি গলাটি হারিয়ে গেছে আব্বু। আমি এখন যখন কথা বলার চেষ্টা করি, আমার গলা থেকে আর মানুষের কণ্ঠ বের হয়ে আসে না। তাই তুমি যদি আমাকে কিছু প্রশ্ন করো, আমি তোমার কথায় উত্তর দিতে পারবো না আব্বু। তুমি আমাকে ক্ষমা করো আব্বু। আব্বু, আমি খুব সাবধানে সমুদ্রের ঢেউয়ের ভেতর দিয়ে উঁকি দিয়ে দেখেছি বালুবেলায় ছোট শিশুর মতো একজন গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি জানি শিশুর মতো গুটিসুটি হয়ে শুয়ে থাকা মানুষটি তুমি। তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন আমি সমুদ্রের পানি থেকে উঠে আসব। সমুদ্রের পানিতে থেকে থেকে আমি এখন শুকনো মাটিতে ভালো করে হাঁটতে পারি না, তাল হারিয়ে ফেলি। তারপরেও আমি উঠে আসব। আমি শুধু একবার জ্যোৎস্নার আলোতে তোমাকে দেখতে চাই, মাত্র একবার। আমি তোমাকে শুধু একবার তোমাকে স্পর্শ করতে পারলে সারা পৃথিবীটি দিয়ে দিতে পারতাম। কিন্তু আব্বু, আমি তোমাকে স্পর্শ করব না। যদি তোমার ঘুম ভেঙে যায়, যদি জেগে উঠে আমাকে দেখে তুমি ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠো, তাই আমি তোমাকে স্পর্শ করব না। আমি তোমাকে শুধু একবার দেখব, আমার পাল্টে যাওয়া লাল চোখে তোমাকে দেখব। আব্বু, তুমি আমাকে ক্ষমা করো আব্বু। এই পৃথিবীটাতে এখন আর আমার জায়গা নেই। আমার জায়গা বিশাল সমুদ্র। আমি তোমাকে কোনোদিন জানাতে পারবো না যে বিশাল সমুদ্রে আমি একা নই আব্বু। সেখানে আমার অনেক বন্ধু আছে। ডলফিনরা আমার আপনজন, তিমি মাছেরা আমাকে দেখে রাখে, অক্টোপাসেরা আমাকে ভালোবাসে। আব্বু, আমি ছোট একটা মেয়ে, কিন্তু আমি মানুষ, তাই আমার তাদের দেখে রাখতে হয়। আমি শত শত তিমি মাছকে বাঁচিয়ে রাখি আব্বু। যদি তোমাকে বলতে পারতাম তাহলে তুমি অবাক হয়ে যেতে তোমার ছোট মেয়েটা সমুদ্রের নিচে কত বড় একটা দায়িত্ব নিয়ে থাকে। আমার জন্য তুমি ভাবনা করো না আব্বু, আমি খুব ভালো আছি। শুধু তোমার কথা মনে পড়ে আব্বু। আমি তোমাকে এক নজর শুধু দেখতে চাই। সমুদ্রের পানি থেকে খুব ধীরে ধীরে একটা ছায়ামূর্তি বের হয়ে আসে। খুব সাবধানে পা ফেলে সেটি শামীমের কাছে এসে বসে। মাথা ঘুরিয়ে সেই ছায়ামূর্তি শামীমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতটি দিয়ে সে শামীমের কপাল স্পর্শ করতে চায়, কিন্তু স্পর্শ করে না। নিঃশব্দে পাশে বসে থাকে। একটু পরে ছায়ামূর্তিটি উঠে দাঁড়ায়, তারপর নিঃশব্দে পা ফেলে সমুদ্রের পানির দিকে এগিয়ে যায়। নরম বালুতে তার পায়ের ছাপগুলো সমুদ্রের পানি এসে মুছে দিতে থাকে। সমুদ্রের লোনা পানি, পৃথিবীর সব দুঃখী মানুষের চোখের পানিতে তৈরি হওয়া লোনা পানি। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।